প্রেম কইরা তোমার টাইম ওয়েস্ট করা যেতে বিজনেসে টাইম দাও, এটা কাজে লাগবে। কারণ লাইফে টাকার খুবই দরকার। টাকা না থাকলে আপনার মা আপনাকে ভালোবাসবে না। ধোঁকা খাইছে, এখন আর পার্সোনাল লাইফে ধোঁকা খাইতে চাই না। নায়িকা পরিমণিকে নিয়ে গন্ডগোলের সৃষ্টি হয়েছে। মার্কেটিং এটা পজিটিভলি হোক নেগেটিভলি হোক। ও তাহলে তো আমি ভালো আছি, আমার নেগেটিভ মার্কেটিং আছে। ইয়েস, আমি তাহলে ভালো আছি। চায়না মার্ট আসলে সবাই চিনে, কিন্তু এর পিছনে যে আদিল খানের কত বড় একটি ভূমিকা রয়েছে এটা আমার মনে হয় অনেকে জানে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আরো জানতে পারবে। তো এই যে বলছিলেন যে ঘুম নাই খাওয়া নাই, ভ্যালেন্টাইন ডে কিন্তু সবার গেছে, বাট আমরা কিন্তু ভ্যালেন্টাইন ডে কাটাইতে পারি নাই। কারণ হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে নাকি? ব্রেকআপ হয় নাই। অন্য 8-10টা মানুষের যেমন যায় আমাদের লাইফে কিন্তু এমন যায় না। ফাল্গুন নাই, ভ্যালেন্টাইন ডে নাই, কিচ্ছু নাই। ঈদের তো এটা প্রশ্ন উঠে না। ঈদের আগের দিন দেখা যায় রাত 3টার দিকে যায়, ওকে, তো গিয়ে ঘুম, উঠে নামাজ পড়ে আবার ঘুম। তো এই যে ব্যাপারগুলো, লাইক আমরা বিজনেস একটা সার্ভিস টাইপের, তো আমরা কিন্তু মানুষকে সার্ভিস দিচ্ছি। আমরা চাইলেও কিন্তু লাইক পারি না মানে অন্য মানুষের মতো পার্সোনাল লাইফটাকে ওইরকম ভাবে এনজয় করতে। সাধারণ মানুষ যেভাবে এনজয় করে, সবাই মনে করে আমরা তো এত টাকা কামাই, আমাদের যে সুখী আর কেউ নাই, তাই না? কিন্তু কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই তো? একটা মানুষ আসলে কখনো সুখী হতে পারে না সম্পূর্ণরূপে। মানে যার টাকা নাই তার হয়তো আফসোস থাকে যে আমার নাই, আবার যারা আছে তার এরকম আফসোস যে আমি তো লাইফটা এনজয় করতে পারছি না। যেমন আপনার এখন যে ইয়াং এজ, এই সময় কিন্তু এই যে মুভি দেখা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া দেশে বিদেশে, এগুলো আপনি মিস করেন? এগুলো তো অবশ্যই মিস করি। অনেক রাত কাটাইছি হচ্ছে লাইক ফ্রেন্ডদের সাথে না গিয়ে, অনেক দিন কাটাইছি একদম নিজেকে একা করে দিয়ে। লাইক আমার সবসময় একটা ড্রিম ছিল, একটা এম ছিল যে টার্গেট থাকতে হয় বিজনেসে, যে আমি এই টার্গেটটা আমার ফুলফিল করব, বা হচ্ছে আমার এই মাসে আমি এতগুলো টাকা সেল করব। আমাদের চায়না মার্টে কিন্তু ভাইয়া এবং ভাবি ওনারাই কিন্তু মূলত পরিচালনা সবকিছু আমাকে করে। তো ভাইয়া এবং ভাবি তো থাকে সার্বিক ইয়েতে, বাট পুরাটা আমি কিন্তু অপারেশনটা পুরাটাই আমি দেখি। আপনি দেখেন হয়তোবা, একটা প্রোডাক্ট পারচেজ করলে কিন্তু হয় না, প্রমোশন করতে হয়, সেল করতে হয়, সেল করা পর্যন্ত কিন্তু এই যে বিশাল বড় একটা জার্নি, এটা কিন্তু কেউ দেখে না। স্টাফ ম্যানেজমেন্ট ইজ আ বিগ ইস্যু। স্টাফ ম্যানেজমেন্ট, অনেকে স্টাফরা আসে যায়, বা যারা প্রেজেন্ট স্টাফ থাকে তাদের তো গড়ে নিতে হয়। একটা স্টাফ তো নতুন ভাবে যখন জয়েন করে, আমাদের কিন্তু একটা থিম থাকে যে লাইক আমরা কিন্তু এক্সপেরিয়েন্স লাগে না চায়না মার্টে জব করতে হলে। একদম ফ্রেশ যারা, তাদেরকে আমি ঢুকে ট্রেনিং করায় তারপর হচ্ছে গিয়ে আপনার কর্মসংস্থান আমরা দিয়ে থাকি। ওকে, দ্যাটস রিয়েলি নাইস। আমি প্রায় সময় দেখি যে বিভিন্ন ভিডিও বানানোর জন্য আপনারা কিন্তু স্টাফ হায়ার করেন, প্রমোশনের জন্য, বা যারা কাস্টমার ডিল করছে। তো একটা স্টাফদের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, মানে কাস্টমার আসে তো স্টাফদের সাথেই কথা বলে, সব সময় তো আপনাদের সাথে কথা বলে না। আর আমি থাকলে তো আমি ট্রাই করি আমি নিজেকে ডিল করার জন্য, কারণ আপনি আপনার বিজনেসটা সম্পর্কে আপনি যেরকম জানবেন, স্টাফ কিন্তু আপনি ওইভাবে আর সবাই কিন্তু আপনাকে দেখেও আসে, আপনাকে জানতে আসে যে আপনার কাছে বেশি আস্থার জায়গাটা পায়। আর আমি যখন থাকি তখন হচ্ছে আমি অনেক ফ্রেন্ডলি একটা ভাইব তৈরি করি। এটার মধ্যে অনেকে ভাবে যে না আমি হচ্ছে গিয়ে লাইক ব্র্যান্ড পরিচালনার দায়িত্বে আছি বা ব্র্যান্ডের ওনার, আমি কেন যাব। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যে একটা ক্লায়েন্ট যখন আসবে আপনাকেই যাইতে হবে। আপনি যখন গিয়ে নিজে গিয়ে ডিল করবেন, তখন আপনিও দেখি মাঝে মধ্যে সানগামে ক্লায়েন্টদের খোঁজ খবর নেন বা ইয়ে করেন। হ্যাঁ, দেখি আমি তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে নিজে ডিল করতে হয়। আর বিজনেসে তো আপনার সবকিছু হচ্ছে নিজে করতে হয়, নিজে করলে ওইটার মধ্যে স্যাটিসফ্যাকশনটা বেশি কাজ করে। স্টাফদের নিয়ে কি কোনো খারাপ অভিজ্ঞতা আছে এখন পর্যন্ত? আমি বাসায় কতক্ষণ থাকি, আউটলেটে থাকি হচ্ছে 12 ঘন্টা। বাসায় গিয়ে শুধুমাত্র ঘুমাই। আমি যদি আজকে এখন আউটলেটে কোনো অসুস্থ হই, স্টাফরাই তো আমাকে ধরবে বা তারাই তো আমাকে হেল্প করবে। তো আমি সবসময় মনে করি আমার স্টাফরা হচ্ছে গিয়ে লাইক আমার ফ্যামিলির মতো, ভাইদের মতো, মানে ফ্যামিলির যেরকম ভাই বোনরা থাকে ঠিক এরকম আমি ভাবি। আর স্টাফরা হচ্ছে কি আপনার তাদের সাথে আমার একটা বন্ডিং কিন্তু অনেক অনেক ভালো, এবং তারা আমার সাথে খুবই একটা ভালো একটা মানে ইয়ে থাকে, ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ থাকে। তারপরে তো বস লেভেলে আপনার কিছুটা তো একটু ডিস্টেন্স রাখতে হয়। এছাড়া আপনার ওভারঅল কিন্তু আমরা কোনো ধরনের ওরকমভাবে কোনো খারাপ কোনো অভিজ্ঞতা আমার নেই। এভাবে বিজনেস করা যায়, এটা আপনারা প্রথম শুরু করেছিলেন, পরবর্তীতে এখন অনেক সিমিলার ব্র্যান্ডরা আসছে, তো এটাকে আমি পজিটিভ নেই, যেহেতু আমরা আজকে পজিটিভ বাংলাদেশের অনুষ্ঠানে এসেছি। অবশ্যই। চায়না মার্ট এই নামটা কোথা থেকে আসলো? চায়না আমি প্রথম যখন আমরা নিউ মার্কেট স্টার্ট করি তখন হচ্ছে গিয়ে আমি নাম দিছিলাম চায়না বাজার। বুঝছেন? তো যিনি রিপন ভাই উনি আর ভাবি বলতেছে যে না, নামটা চায়না
মার্ট দেন, মানে বাজার শব্দটা বাজার শব্দটা একটু কেমন যেন অড অড লাগে। তো আমি বললাম যে হ্যাঁ এটা তো একটা ভালো, মার্টটা একটু স্মার্ট, মানে এটার মানেও কিন্তু বাজারই, কিন্তু একটু স্মার্ট, স্মার্ট মার্ট হইতে পারে। বাট আমি সবসময় নামের সিলেকশনের ক্ষেত্রে কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয়, না কি নাম দিব। নামটা এই নামটা দিতে হবে যে নামটা আপনার খুব ইজি, এবং যে নামটা হচ্ছে গিয়ে লাইক একটা মানুষ যখন একবার শুনেই ব্রেইনে নিয়ে ফেলতে পারে। ইজি নামটা দিলে তখন মানুষের ক্যাচ করতে খুব ইজি হয় আর কি ব্যাপারটা। তো এই যে চায়না মার্ট তারপর শুরু হলো কত সাল থেকে? 2021 থেকে আমরা শুরু করি আর কি। তো অল্প সময়, কিন্তু খুব অল্প সময়। এখন চায়না মার্ট খুব অল্প সময়ে আপনার পপুলারিটি পাইছে, বাট এটা কিন্তু আপনার খুব ইজি কিন্তু হয় না। আমি 2012 সাল থেকে আমি নিজে এই বিজনেস স্টার্ট করছি। আচ্ছা। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার থিম ছিল যে আমি বিজনেস করব। কিরকম বিজনেস? লাইক যখন ঈদ আসতো, অকেশন আসতো, তখন বিভিন্ন লোকজনের থেকে লাইক একটা ছবি নিয়ে আসতাম। তখন তো এত হাই রেজুলেশনের কোনো মোবাইল ছিল না, আর তখন এইসব প্রমোশন লাইভ টাইপ এগুলো কিছু ছিল না। ছবি নিয়ে আসতাম, ফ্রেন্ডদেরকে দেখাইতাম যে তুমি কি এগুলো কি নিবা। হ্যাঁ, আমি তারা দুই একটা চুজ করতে হয়তো বা ওইখান থেকে ওরা 3-4টা সেল করতো। হ্যাঁ, 3-4টা সেল করতাম। ওই যে 100 টাকা 200 টাকা পাইতাম, এইটার যে তৃপ্তি, এখন আসলে চায়না মার্টের যে আমরা এত প্রফিট করি বা যাই করি, এইটার সাথে ওইটার কোনো আসলে মানে কম্পেয়ার করা যায় না। মানে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এখন যারা করে, অনেক ক্ষেত্রে নকল পণ্যের একটা অভিযোগ আসে অনেক জায়গায়। যেমন আপনাদের সিমিলার প্রোডাক্ট অনেকেই বাংলাদেশে তৈরি করে বলছে যে আমরা চায়না থেকে নিয়ে আসছি বা এরকম, বাট আপনারা হয়তো সেটা দেখলেই বুঝবেন বা ধরলে, বা কাস্টমাররা কেনার পর কিছুদিন ইউজ করার পর বলে যে রং উঠে যায়, স্টোন পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আসলে অথেন্টিসিটিটা আপনাদের ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমরা তো আমাদের একটা রেপুটেশন আছে, আমরা তো আর একদিনের জন্য আমরা বিজনেস করতেছি না। যেহেতু আমাদের একটা ভালো একটা রেপুটেশন আছে মার্কেটে, সেহেতু আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, যেমন আমি ঘড়িটা পরে আছি, এটা কিন্তু চায়না মার্কেট, এবং এটা কিন্তু আমি প্রায় আজকে 3 বছর যাবত ইউজ করতেছি। এটাই কালার উঠে না, এটাও চায়না মার্টের। কেমন? এটাও চায়না মার্টের। তো এটাও চায়না মার্টের, এটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি। আমরা যেটা করি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে, এর পেছনে কিন্তু একজনের অবদান বললাম, রিপন ভাইয়ের ভাবি। কারণ রিপন ভাইয়ের হচ্ছে আপনার ইম্পোর্টের বিজনেস আছে, কার্গো বিজনেস যেটা। তো উনি ওইখান থেকে সাপোর্টটা পায়, আমাদের অফিস আছে চায়নাতে। আমরা যেটা করি, ফ্যাক্টরিগুলো ভিজিট করে ফ্যাক্টরি থেকে আলাদা অক্সিডাইজ করতে হয়, তখন কালারটা ওঠে না। তখন কালারটা যদি যারা বাংলাদেশে বানায় এবং আমাদের ওদের প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টের মধ্যে অনেক পার্থক্য হয়, কালার গ্যারান্টি আমরা দিতে পারি আর কি কালারের উপরে। আসলে কি বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টগুলোর কপি করা সম্ভব? সম্ভব। আর এখন অনেকে কি করে, চায়না থেকে পার্টস কিনে এনে বাংলাদেশে বানায়, আবার অনেকে হচ্ছে একটা স্যাম্পল নিয়ে এসে ওটা দেখায়, বাকি অনেকগুলো বানায় আর কি, ওরকম বানায়। আর চায়নার মধ্যে অনেক গ্রেড আছে, কিন্তু চায়নার থেকে অনেকে লো কোয়ালিটি গ্রেডটা এনে দেখা যায়। আমি প্রাইসটা বলি না কেন জানেন? অনেক সময় আপনি লাইভে দেখেন যে আমি প্রাইস বলতে চাই না। প্রাইস বলে, যেমন এটা আমি যদি দেই 300 টাকা বা 400 টাকা, এখন সে এইটারই লো গ্রেডটা এনে অনলাইনে সেল করতেছে। সেম থাকবে, মানুষ বুঝবে না, কিন্তু কালার উঠে যাবে। সে তো অনলাইনে সেল করতেছে, তার তো শপ নাই, সে তো গ্যারান্টি দেওয়া লাগতেছে না। এখন যখন সে এটা গ্যারান্টি দিবে না, তখন কি হবে, আপনার কালার উঠে গেলে মানুষ কমপ্লেইন করার জায়গা পাবে না। বাংলাদেশের মানুষদেরকে কিন্তু এভাবে কিন্তু বোকা বানাচ্ছে মানুষ। মানে ফিজিক্যাল স্টোর নাই তো কোথায় গিয়ে ধরবে? আমাকে তো আয়সা ধরবে, এবং আমার নামে যদি একটা ব্যাড রিভিউ দেয়, তাহলে তো আমার একটা ইয়ে আছে যে আমার বিজনেস একটা রেপুটেশন আছে। রেপুটেশন রক্ষা করতে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আলাদা অক্সিডাইজ করতে হয়। তো আপনার কোন আউটলেটে থাকতে বেশি ভালো লাগে? আমার আসলে নিউ মার্কেট আউটলেটে থাকতে ভালো লাগে। মায়া পড়ে গেছে, কারণ আপনি নিজেও লাইভ করেন। আমারও মায়া পড়ে গেছেন আপনি। কারণ আমি জানি যে আপু কিন্তু খুব ইমোশনাল। অনেকেই ভাবে যে না, মানে বাহির থেকে দেখলে ওনাকে একটু রাগী মনে হয়, বাট উনি কিন্তু খুব ইমোশনাল। লাইক আমাকে বাহির থেকে দেখলে অনেক রাগী মনে হয়, বাট আমিও ভিতর খুব ইমোশনাল। আপনাকে বলেছিলাম যে নিউ মার্কেটের প্রতি একটা আলাদা মায়া পড়ে গেছে। কারণ এখান থেকে কিন্তু চায়না মার্টের সূচনা। কারণ নিউ মার্কেটে তো আমি অনেক সময় কাটাইছি, তো ওইটার প্রতি একটা আসলে ওই স্টাফ থেকে শুরু করে, এবং সব স্টাফ কিন্তু সব পুরাতন। তো ওইখানে লাইক ওদের সাথে একটা ফ্যামিলির মতো, বললাম না, স্টাফরা তো হচ্ছে ফ্যামিলির মতো একটা বন্ডিং হয়ে গেছে। এখন ওইখানে আমার যাইতে মন চাই, কিন্তু কিছু করার নাই, যমুনা আমাকে থাকতে হয়। যখন ওপেনিং হয় তখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে একটা ভাইরাল টপিক হয়েছিল, যে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। তো আপনার কাছে আসলে জানতে চাই যে বিষয়টা কি, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছেন, পরবর্তীতে আপনার ব্র্যান্ডে কি কোনো হ্যাম্পার হয়েছে, নাকি আপনার ব্র্যান্ড ভ্যালু আরো বেড়ে গেছে? মার্কেটিং
এটা পজিটিভলি হোক নেগেটিভলি হোক। ও তাহলে তো আমি ভালো আছি, আমার নেগেটিভ মার্কেটিং আছে। ইয়েস, আমি তাহলে ভালো আছি। না, মার্কেটিং এটার সাথে আসলে কোনো কিছু আসে যায় না। আমি সবসময় একটা জিনিস মানে ইয়েতে নলেজে রাখি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তার মানে চায়না মার্ট সবাই এক নামে জেনে গেল ওই দিন। তো এইটার জন্য আমি আসলে কাউকে আমি দোষারোপ করতে চাই না। পরিস্থিতি এমন হয়েছে, আমি তো নিজেই ছিলাম যে দাঁড়ানোর জায়গা ছিল না, ইনফ্যাক্ট যে মালিক তারাই দাঁড়াতে পারছিল না। তবে এখানে আমাদের প্ল্যানিং এও কিছু ইয়ে ছিল, ঘাটতি ছিল। প্রথমবার একটা বড় একটা প্রোগ্রাম করতেছি, আগে এক্সপেরিয়েন্স ছিল না আমাদের। যখন থাকেন স্পেশালি পরি আপু যেহেতু খুব কম জায়গায় যান, ওনার পরিমণি মানে হচ্ছে গিয়ে অনেক পপুলার, উনি পরি আপু তো অনেক পপুলার এবং ওনার কিন্তু মন মানসিকতা অনেক ভালো। পরি আপু আমাকে নিজে বলেছেন যে আপনি ওনাকে যে ফোন কল করেছিলেন, আপনার সাথে কথা বলে ওনার মনে হচ্ছে যে আমার অনেক জনমের পরিচিত একটা ভাই। এটা আমাকে পরবর্তীতে বলেছেন। ছেলেটা এত সুইট, এত কিউট করে কথা বলেছে যে আমারও মন গলিয়ে ফেলেছে। কল দিয়ে হচ্ছে কারণ আমার তো ডেট দিয়ে দিছি আমি, তো ওনার তো ডেট চেঞ্জ, এটা আমার ফল্ট। মানে সাধারণত হয় কি শিল্পীরা কিন্তু পরের ডেট দিতে রাজি হয় না, এটা আমার ফল্ট। তাকে এত সুইট করে কথা বলেছিলেন যে সে গলে গেছে। তো কি বলেছিলেন যে সে রাজি হয়ে গেল পরের একটা ডেট দেওয়ার? সেটা সিক্রেট মানে বলা যাবে না। আচ্ছা, তো এই যে পরবর্তী যে ডেটটা পেলেন, তারপর আসলেন চিত্রনায়িকা পরিমণি এবং একটা গন্ডগোল লেগে গেল, হইচই একদম রীতিমতো মারামারি লেগে গেল দুই সাংবাদিক গ্রুপের মধ্যে, বা যেটাই হোক যারা অডিয়েন্স ছিল তাদের মধ্যে একটা কেওয়াজ লেগে গেল। তো পরবর্তীতে আমরা অনুষ্ঠানটা যেভাবে ভেবেছিলাম ওভাবে আমরা শেষ করতে পারিনি। কিন্তু সেদিন রাতে আমি দেখলাম যে চায়না মার্ট ছাড়া ফেসবুকে আর কিছুই নেই। শুধু চায়না মার্ট। এই যে মার্কেটিং তো মার্কেটিং এর, নেগেটিভ মার্কেটিং, পজিটিভ মার্কেটিং। বাট আমি চাই না যে নেগেটিভ ভাবে হচ্ছে এটা ভাইরাল হোক। যদি নিউ মার্কেটের কথা আপনি বলেন আর যমুনার কথা বলেন, সেক্ষেত্রে তুলনামূলক কোনটার রেসপন্স ভালো পাচ্ছেন? বিজনেসে আসলে থাকতে হয়, শ্রম দিতে হয়। আপনি যখন শ্রম দিবেন না তখন কিন্তু আপনার বিজনেসটা কখনো গ্রো করবে না। সেটা হোক যমুনাতে, সেটা হোক নিউ মার্কেটে, সেটা হোক তালতলাতে, ওইটা কোনো ব্যাপার না। বাট অবশ্যই বিজনেসে আপনাকে থাকতে হবে, শ্রম দিতে হবে। তো আমার মনে হয় দুটাতে সমানভাবে সারা পাচ্ছি আমরা। নিউ মার্কেট তো অলরেডি সবাই চিনে, আর যমুনাতে তো লাইক যমুনার যে আউটলেটটা ওইটাতে আপনার মোটামুটি সবাই ওইখানে এসে কেনাকাটা করতেছে, সবসময় ভিড় থাকে। সবসময় আমি আপনাকে দেখি যে খুব ফিট ফাট একটা, মানে আমাদের বাংলাদেশের আমরা যেরকম বলতে পারি যে হিরোরা যেভাবে চলাফেরা করে। এই যে স্যুট ব্লেজার এগুলো যে বানান, এগুলো কি আপনি নিজে ডিজাইন করে বানান? স্যুট ব্লেজার যে বানাইতে হবে, ডিজাইন করতে হবে এমন কিছু না। আমি নরমালি থাকি, নরমালি টুকিটাকি যেখানে পাই ওখান থেকে কিনে ফেলি। আমার এরকম ব্র্যান্ড থেকে কিনতে হবে ওরকম কিছু নাই, কারণ আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার আসলে এত ভাবার সময় পাই না। আমরা কি আজকে পড়েছেন চায়না মার্টের? আমাদের চায়না মার্টের হচ্ছে আপনার এটা চায়না মার্টের ব্রুচ, ওয়াচ চায়না মার্টের, ফিঙ্গারিং চায়না মার্টের, আর অনেক কিছু পড়ার কথা ছিল কিন্তু নিউ মার্কেট আউটলেট বন্ধ সেই কারণে আর কি আনা। আর রিসেন্টলি আপনারা বেশ কয়েকটা অ্যাওয়ার্ড শোতে আপনাদেরকে দেখেছি, আপনারা হচ্ছে প্রমিজিং ব্র্যান্ড হিসেবে কিছু অ্যাওয়ার্ড, বেস্ট রাইজিং ব্র্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। তো যখন এই যে সম্মাননাগুলো পান তখন আসলে কেমন ফিল হয় যে এই দিনটা যে আপনারা দেখছেন, এটার স্বপ্ন দেখেছিলেন সেটা এখন পূরণ হচ্ছে, কেমন লাগে? সম্মাননা বা যাই বলেন সবকিছু কিন্তু দুইজন ব্যক্তি, রিপন ভাই আর হচ্ছে ভাইয়া এবং ভাবি, ওনাদের ইয়েটাই অবদানটাই কিন্তু সবচেয়ে বেশি। মানে আমার পার্সোনাল লাইফে প্লাস হচ্ছে কি আমার বিজনেস লাইফে সব জায়গায় মানে লাইক সম্মাননাটা যখন পাই তখন ওনাদের কথা মনে পড়ে। ক্যামেরার সামনে আমি থাকি বাট ওনারা কিন্তু পেছন থেকে কিন্তু অনেক শক্তি যোগায়, মানে আপনার একটা বটগাছ হিসেবে থাকে। আপনার সামনের দিনের পরিকল্পনাগুলো কি থাকছে? চায়না মার্ট নিয়ে আমরা চাই যে প্রত্যেক বিভাগেই যেন আমাদের একটা আউটলেট থাকে, এখন ঢাকার বাইরে। আর ঢাকাতে যে রিনাউন যে জায়গাগুলো আছে সেগুলোতে যেন আমাদের আরো কিছু আউটলেট হয়। পাশাপাশি মানুষের তো চাওয়ার শেষ নেই, তারপরে এখন যেটা আছে এটাকেও আমরা একটু মানে আরেকটু ভালো জায়গায় নেওয়ার ট্রাই করতেছি আর কি। ফিজিক্যাল স্টোরে বেশি পার ডে ওয়াইজ পারচেজ বেশি হয় নাকি অনলাইনে বেশি মানুষ কেনাকাটা করে, এটা আপনি বলতে পারবেন না? আমি বলবো যারা শুধু অনলাইন বেস তারা অবশ্যই বুস্ট করবে। যাদের ফিজিক্যাল স্টোর আছে তারা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, লাইভ প্রমোটার আছে, ওনাদেরকে নিয়ে কাজ করলে সবচেয়ে বেস্ট হয়। অন স্পট মানে শোরুম থেকে বেশি সেল হয় নাকি অনলাইনে সেল হয়? অনলাইনে কম মানুষ এসে দেখে নিতে চায়, তো শোরুম থাকাটাও জরুরি। শোরুম থাকাটা অনলাইনে আমার যেটা মনে হয় ফরজ কাজ, অনেক নক আসে বাট পারচেজ বিহেভিয়ারটা খুব কম। পারচেজ বিহেভিয়ার অনলাইনে খুব কম, এখন কমে গেছে। মানে প্রাইস কত, এটা কি ওটা কি জিজ্ঞাসা করে, হ্যাঁ জানলো আপনার ব্র্যান্ডটাকে চিনলো। যখন নিউ মার্কেটে আসলো চায়না মার্ট এখানে আসে
চায়না মার্ট থেকে একটা কিছু দেখে কিনবো। এটার কি কারণ হতে পারে আদিল? আপনার কি মনে হয় যে বিভিন্ন জায়গায় আমরা অনলাইনে জিনিসপত্র কিনে যে ঠকি, এখান থেকে কি মানুষ ভয় কাজ করে একটা? মানুষের মধ্যে মানুষ না, আসলে করোনা থেকে মানুষ এখন ঠকতে ঠকতে মানুষ এখন চালাক হয়ে গেছে, অনেক চালাক হয়ে গেছে। কিরকম চালাক হয়ে গেছে বলতে, লাইক আমি নিজেই তো অনলাইনে আমি অ্যাডভান্স করছিলাম অনেক আগে, অ্যাডভান্স করে আমাকে প্রোডাক্ট কিছু দেয় না, ব্লক করে দিছে। এখন যাদের মানুষ কিনে, যাদের ফিজিক্যাল স্টোর আছে, দেখে কিনতে হবে অনলাইন মানে রিভিউ দেখে, পেজটা ভেরিফাইড কিনা, কত ফলোয়ার্স আছে। মানে নতুন পেজ থেকে মনে হয় কিনতে ভয় পায় মানুষ। ভয় পায় এটা না, যদি রিনাউন থাকে কিনে। তো উদ্যোক্তাদের আসলে পার্সোনাল লাইফটা কেমন হয়? আপনার ফ্যামিলিতে কে কে আছে, বা ভাই বোন, বা যদি আপনি কিছু বলতে চান? আমার ফ্যামিলিতে হচ্ছে আমার আব্বু আম্মু আর ছোট বোন আছে। আর আমার পার্সোনাল লাইফে আমি রিলেশনশিপ স্ট্যাটাস, হ্যাঁ আপনার ইচ্ছা আপনি বলতে পারেন। ওইটা এখন আমি সিঙ্গেল আছে আর কি। ও সিঙ্গেল, তাহলে মেয়েরা কি আমন্ত্রিত? মেয়েরা অবশ্যই আমন্ত্রিত। আর সব এখন আপনি নিজেও তো জানেন, অনেক কিছু ফেস করছেন, চাইলে কিন্তু কাউকে ট্রাস্ট করা যায় না। ট্রাস্টের ব্যাপারটা অনেক, তো একটা কিনে ধোকা খেয়েছেন না? ধোকা খাইছে, এখন আর পার্সোনাল লাইফে ধোকা খাইতে চাই না। তো আচ্ছা, এই যে মানে অনেক সময় দেখি যারা হচ্ছে অনেক বড় ব্যবসায়ী আছে, বা যারা হচ্ছে ধরনের সিঙ্গেল থাকে, কেন এটা কি মানে গার্লফ্রেন্ডরা চলে যায় যে তুমি ব্যবসায়ী সময় দাও, আমাকে সময় দাও না, এরকম কিছু? বড় ব্যবসায়ীরা তো হচ্ছে গিয়ে ধোকা খাইতে খাইতে ওরা হচ্ছে গিয়ে বুঝে ব্যাপারটা। ওরা প্রেম করে না, বিয়ে করে। কারণ হচ্ছে কি, ওরা জিনিসটা বুঝে। কারণ ভাই, প্রেম করে তোমার টাইম ওয়েস্ট করা যেতে বিজনেসে টাইম দাও, এটা কাজে লাগবে। কারণ লাইফে টাকার খুবই দরকার। আচ্ছা, লাইফে টাকার কত দরকার আদিল, এটা একটু আমাদের বলেন। লাইফে টাকা ছাড়া কিচ্ছু হয় না আপু, কিচ্ছু হয় না। আপনি আজকে যদি আমি বিয়ে করি, কালকে আমার বউকে কোথাও খেতে নিয়ে যাব বা কিছু দিব, এটাও দরকার। ফ্যামিলিতে যদি আপনি প্রায়োরিটি পেতে চান, ফ্যামিলিতে ওইটার জন্য আপনার টাকা দরকার। টাকা না থাকলে আপনার মা আপনাকে ভালোবাসবে না। আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো ফেস করতে হয় নাই। বাট আমার চোখে দেখা যে 3 ছেলে আছে, যে ছেলে বেশি ইনকাম করে তার জন্য মাছের ইয়াটা রেখে দিচ্ছে। না, যদি আপনি বেকার হতেন তাহলে হয়তো আপনাকেও দেখতে হতো, ফেস করতে হতো। টাকার খুব দরকার আপু, টাকার খুব দরকার। তো এই যে যারা নতুন তরুণ উদ্যোক্তারা যারা শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। নতুন যারা শুরু করতেছে, ওদের অবশ্যই ডেডিকেশন লাগবে। রাত আর দিন চিন্তা করলে হবে না। আমি কিন্তু গতকাল রাত্রে ঘুমাই নাই, কারণ রাত্রে আপনাকে মিনিমাম মার্কেটিং এর কিন্তু এখন কিন্তু মার্কেটিং এর কিছু ধরন চেঞ্জ হয়েছে, মানুষের ঘুম লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনার প্রমোশনটা করতে হয়। তো যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আপনার করতে হবে। আপনার ওরা যদি ভাবে যে ঘরে ঘুমাই আমি মানে সিরিয়াস না হয়ে আমি বিজনেসকে এস্টাবলিশ করবো, পসিবল না। কারণ চায়না মার্ট কিন্তু 3 বছর হয়েছে আমাদের আউটলেটে আসছে। তো 3 বছরে কিন্তু আমরা কিন্তু মোটামুটি এখন বাংলাদেশে যারা অনলাইন থেকে কেনাকাটা করে, মেয়েরা যারা, এখন কিন্তু আমাদের কাছে ছেলেদের প্রোডাক্টও আছে, মেয়েরা কিন্তু আপনি মোটামুটি সবাই চিনে চায়না মার্টকে। তো এটাকে চেনানোর জন্য কিন্তু আপনার একদিনে চেনা যায় নাই, হাজার হাজার রাত না ঘুমায় কাটাইছে, হাজার হাজার রাত। তো চেনানোটা আসলে এত ইজি না আপু, বিজনেস করাটা খুবই কঠিন। আপনি হয়তো বা দেখতেন আমাকে, আমি অনলাইনে থাকতাম, আমরা 4টা নক দিলে পাইতেন, 5টা নক দিলে পাইতেন। এই যে মানে প্রমোশনের ব্যাপারে যখন কথা বলতাম, হাজার হাজার রাত না ঘুমায় কাটাইতে হয়, এমন একটা অবস্থা আর কি। আপনি নিজে পরিশ্রম করতে হবে, এমপ্লয়ি দিয়ে কাজ করায় আপনি ওই প্রমোশনটা হবে না, প্রমোশন আপনাকে নিজে করতে হবে। এটা একটা আর কি। আমার মনে হয় আজকের আড্ডাটা খুব ভালো ছিল, যারা দেখবে তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো চায়না মার্টের জন্য শুভকামনা রইল। আমাদের অডিয়েন্সদের যদি কিছু বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চায়না মার্টের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যেন আমরা ভবিষ্যতে আরো কিছু ভালো কিছু করতে পারি, এটার জন্য সবাই দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।